আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি গতকালকে আইন বিভাগে কোন একটা অনুষ্ঠান, আভ্যন্তরীণ অনুষ্ঠানে বক্তৃতার সময় বলেছেন, যেটা পত্রিকায় শিরোনাম হয়েছে যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়। ইস্যুটা হচ্ছে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করতে হবে, সেটা এই সরকারের সময়ই হবে উনি দাবি করেছেন। এটা নিয়ে আমি এর আগেও অনেকবার বলছি, আর একবার শেষবার বোধহয় এটা হবে বলে যেতে চাই, সাবধান বাণী হিসেবে, বিরোধিতা করার জন্য না, ঠিক সাবধান বাণী। সাবধান বাণীটা হলো এই, আমাদের এখানে খুব চটকদারি বিষয়, বিচার বিভাগকে আলাদা করতে হবে, এটা আজকের ঘটনা না। সেপারেশন অফ জুডিশিয়ারি, এই ল্যাঙ্গুয়েজে কথাটাকে বলা হতো কবে, ইংল্যান্ডের কথা যদি ধরি 1650 আগে, 1648 আগে সেপারেশন অফ জুডিশিয়ারিটা প্রথম হয় ইংল্যান্ডে। ঘটনা ছিল যে তখনকার আমলে বিচার বিভাগ আলাদা ছিল, রাজার আমল, কিন্তু খেয়াল রাখেন সম্রাটের আমল, বিচার বিভাগ আলাদা হয়ে আছে, বিচার আচার করে, মানে আগেকার দিন এরও আগের কারণে ওই রাজার সভাসদ বসে কি কোনায় গিয়ে আলাদা কাজীরা বসে একটা বিচার করে দিয়েছে, সেগুলোর দিনও পার হয়ে একদম পুরো বিচার বিভাগটাই আলাদা হয়ে গেছে, স্বাধীন তারা। কিন্তু রায় যেটা তারা ঠিক করতো, ওই রায়টা নিজেরা ঘোষণা করে না করে, এটা অনার সম্মান করে, আর অনেকটা একই রাজার মধ্যে আমরা আছি ধরে নিয়ে রাজাকে দিয়ে ওই রায়টা ঘোষণা করা। রাজার রোল ছিল খালি অতটুকুই, রায়টা ঘোষণা করা, রায় লেখা না, রায় কি হবে কোনো ডিস্টর্ট করা না, কোনো কিছু শব্দ ডুবাই দেওয়া না। বিচার করছে বিচারকী, বিচারালয় বা বিচার বিভাগ, কিন্তু ঘোষণা করা হতো রাজার মাধ্যমে। এরকম নিয়ম চালু ছিল সর্বশেষ। পরবর্তীকালে এটা নিয়ে একটা ঝগড়া লেগে যায়। ঝগড়াটার কারণ হলো রাজার বোনের একটা মামলা ছিল, কোনো একটা মামলা, সেই মামলার রায়টা রাজার মনোপুত নয়, ফলে রাজাকে যখন ওই রায়ে পাঠ করতে পাঠানো হলো, মানে রায়টাকে লিখে, রাজা এটা গড়িমসি করতে থাকে। এটা নিয়ে দুইটা পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আর এই থেকেই তাহলে কি বিচার বিভাগ স্বাধীন না? বিচার বিভাগ কি তাহলে রাজা যেটা বলবে ওই রকম রায় দিতে হবে, তাহলে কি এটা বিচার হইলো? এইসব প্রসঙ্গ উঠেছে। সব হতে বিচার কেন সেপারেট করতে হয়, বিচারকে কেন শাসকের হাত থেকে আলাদা রাখতে হয়, এটার মূল কারণটা এখানে। এইটাই সেপারেশন অফ জুডিশিয়ারি, শাসকের হাত থেকে বিচার বিভাগ আলাদা করতে হয়, এটা হচ্ছে গোড়ার কথা। শেষে ওই রাজার রায় ঘোষণা করে ওটাও কেড়ে নেওয়া হয়, তাও কিন্তু রাজতন্ত্রের আমলে, রাজা বা সম্রাটতন্ত্রের আমল। সেই হলো সেপারেশন অফ জুডিশিয়ারি। অর্থাৎ সেপারেশন অফ জুডিশিয়ারির ধারণাটা এত পুরনো। এরপরে 1650 পর থেকে রিপাবলিক রাষ্ট্র আসছে, মানে আর রাজতন্ত্র না। তখন তো আরোই সহবতই সেপারেশন অফ জুডিশিয়ারি তো আরো ভালো করে হবে, হচ্ছে অরিজিনটা এখানে। কিন্তু আমাদের এখানে আবার এটা না, আমাদের এখানে আবার হয়েছে যে মুখে বলেছে সেপারেশন আছে, কিন্তু কাজে কি হয়েছে দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেট গুলো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ফোন না গেলে ম্যাজিস্ট্রেট ঠিক করতে পারে না আজকে রায়টা কি দিবে, অমুক মামলা, আজকে মামলা কয়টা আছে, 4টা, আচ্ছা কি কি রায় দিতে হবে, ভাই ফোন তো আসে নাই এখন, স্যার ফোন তো এখনো আসে নাই, কোনটা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিশেষ শাখা থেকে আসবে, ওখান থেকে ফোনে যে পরামর্শটা দেওয়া হবে সেই অনুযায়ী জামিন দিবে কি দিবে না, কি করতে হবে, ওইটা ম্যাজিস্ট্রেটকে বলে দেওয়া হবে। এত তো ছিল। এখন স্বভাবত এগুলো তো একটা কারেকশন, এগুলো তো একটা সংস্কার করতে হবে, এগুলো হচ্ছে, এগুলো অবশ্যই সেপারেশন জুডিশিয়ারির অংশ তো বটে। তারপর মনে করেন এইবার সরকারে ঠিক করতেছে বিচারকদের পদোন্নতির ব্যাপার আছে, নিয়োগ, পদোন্নতি, চাকরি নিবে, ছুটি নিবে, এক্সটেন্ডেড হবে কি হবে না, এইসব বিষয়গুলো আছে। সেগুলাও যদি এই যে এটাকে বলে যে নির্বাহী বিভাগ বা সরকার যদি ওটাও তার হাতে রেখে দিতে পারে, তাহলেও সে ইমপ্রেস করবে কোন বিচারক, তুই আমার কথা শোনস নাই, অমুক বিষয়ে রায় দিতে বলছিলাম, এটা তুই শোনস নাই, তোরে তো এখন ছুটি দিব নাকি, তোরে এখন তাড়াতাড়ি বরখাস্ত করে দেওয়ার ব্যবস্থা করবো, তাড়াতাড়ি তোর চাকরি নেওয়ার ব্যবস্থা করবো। সো এই পার্টগুলা এক্সিকিউটিভের হাত থেকে, সরকারের হাত থেকে কেড়ে নিয়ে জুডিশিয়ারি কাছে দেওয়ার আর্গুমেন্টটা খুবই সবল হয়েছে। স্বাভাবিক, এইটাই স্বাভাবিক ছিল। কিন্তু এখন আমি একটা উল্টা কথা বলবো, জাস্ট উল্টা একেবারে। আমি বলবো সব করেন এগুলো সংস্কার, কোনো সমস্যা নেই, খালি একটা কথা মনে রাখবেন, সেটা কি, এমন কিছু করবেন না যে এটাকে যদি এটাকে ফর্মাল ভাষায় বলে, এটা মানে সরকারকে কেন্দ্র করে যেতে হয়, এটাকে বলে নির্বাহী বিভাগ। শাসক বলতে যেটা বোঝায় এটাই এক্সিকিউটিভ ব্রাঞ্চ রাষ্ট্রের, ফর্মাল ভাষায় এটাকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ বলে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কি রাষ্ট্রপতির নেতৃত্বে, যেসব রাষ্ট্রপতির নেতৃত্বে সরকার আছে সেসব বেলা বলছি, এক্সিকিউটিভ ব্রাঞ্চ হচ্ছে এটা, আর বিচার বিভাগটা আলাদা
এই হচ্ছে মূল জিনিস, ঠিক আছে। কিন্তু কথা উঠছে এখন বিচার বিভাগের আন্ডারে থাকবে আর একটা মন্ত্রণালয়, কালেক্টর। কি মন্ত্রণালয়? আইন মন্ত্রণালয়। এই যে আইন মন্ত্রণালয় থেকে তো রিক্রুটমেন্ট করা হয়, নিয়োগ দেওয়া হয়। তাহলে কি আইন মন্ত্রণালয়ের মিনিস্ট্রিটার সেক্রেটারিয়াল পার্টটাকে কেড়ে এনে বিচার বিভাগে দিতে হবে? কথা খেয়াল রাখেন কিন্তু। অথবা মনে করেন আইন মন্ত্রণালয়ের অধীনে একটা সচিবালয় আছে, ওর প্যারালাল একটা চিফ জাস্টিসের আন্ডারে আর একটা সচিবালয় আছে। এরকম যা কিছু চিন্তা আপনার মাথার ভিতরে থাক না কেন, সেপারেশন অফ জুডিশিয়ারির নামে যেই লাইনটা আপনারা ক্রস করতে পারবেন না, করলে হিতে বিপরীত হবে, সেই লাইনটার নাম হচ্ছে এক রাষ্ট্রের ভিতরে দুইটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ বানাই ফেলতে পারবেন না, পারেন না। অর্থাৎ একই রাষ্ট্রের ভিতরে একটা সচিবালয় আছে আর একটা ডিপার্টমেন্টের আন্ডারে, এটা হবে? আইন মন্ত্রণালয়ের যে সচিবালয় তার প্যারালাল একটা সচিবালয় বাইরে বানাতে পারবেন না। আর একটু পরিষ্কার করে দিই, একদম পরিষ্কার করে দিই, উদাহরণ দিই তাহলে বুঝবেন আপনারা। দেখেন, আদালতের সাথে কোর্টের সম্পর্ক কি, আদালতের সাথে জেলখানার সম্পর্ক খেয়াল রাখেন। আমি আগের দিন একটু অনেক ব্যাখ্যা করে বলেছি, আজকে একটু বলবো। এই জন্য আমি বলেছি যে পুলিশ আসামি ধরে নিয়ে এসে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে দিল, খালাস। ওই পুলিশের আর কোনো দায়িত্ব নাই, কোনো টাচ নাই, কোনো সম্পর্ক নাই ওই আসামির সাথে, তার দায়িত্ব শেষ করে ফেলেছে। এরপরে আসামির কি হয়েছে এটা ওই পুলিশ অফিসারের বা ওই থানার কোনো দায়িত্ব না। এইবার আদালতের বিচারক ঠিক করবে ওই আসামিকে নিয়ে এখন কি করবে। একটা করতে পারে ছেড়ে দিতে পারে, একটা করতে পারে জামিন দিয়ে দিতে পারে, আর একটা করতে পারে উনি এখন হেফাজতে থাকুক, মানে জেলে থাকবে। কতদিন পর্যন্ত? নেক্সট, আজকে সময় নেই আমার, অমুক দিন ডেট দিয়েছি, সময় করে আপনার কথাটা শুনবো, এই জন্য আমি একটা ডেট দিচ্ছি, এটাকে বলে ডেট দেওয়া। এই সময়ের মধ্যে এখন ওই আসামিটা কোথায় থাকবে? বিচারক কি বাইন্দে নিয়ে বাসায় যাবে? না, যেহেতু বিচারকের হেফাজতে আছে আসামি, পুলিশ তো চলে গেছে, পুলিশের কোনো দায় নেই। তাহলে ওই আসামিকে নিয়ে এখন বিচারক কি করবে? এটাকেই বলা হয় হেফাজতে রাখা। এইবার এইটার জন্য এই জাজের আন্ডারের হেফাজত মানে হলো জেলখানা। কথা খেয়াল রাখেন, প্রত্যেকটা জেলখানা হলো জাজের আন্ডারে, কিন্তু জাজের হুকুম অনুযায়ী জাজ আসামিকে রাখতে বলছে কতদিন পর্যন্ত? নেক্সট ডেট পর্যন্ত। ওই নেক্সট ডেটে আবার এখন নিয়ে আসবেন আপনি বিচারকের কাছে, ওই বিচারকের কাছে। এখন জেলখানার যে নিজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা, সেইটাও কি বিচারকের আন্ডারে? যেমন ধরে একটা জেলার থাকবে, জেলের উপর একটা সুপারিনটেন্ডেন্ট থাকবে, সুপারিনটেন্ডেন্টের উপর থেকে আরো উপর থেকে একেবারে এক ব্রিগেডিয়ার বসাই দিয়ে আপনি পুরা জেলের মূল কর্তা বানাই দিচ্ছেন, সেগুলো আছে। সাব জেলার আছে, কাগজপত্র দেখে। এরপরে এগুলোকে ওয়ার্ডেন বলে, জেল পুলিশ বলে কোনো ধারণা নেই। জেলের ভিতরের আসামিদেরকে দেখাশোনা করার জন্য, পালায় না যায় যেন, এটা তারা দেখে। তারা অ্যাকচুয়ালি এই হলো ওয়ার্ডেন। তারা নিয়মিত ঘন্টা ঘন্টা দিচ্ছে, টহল দিচ্ছে, রাত্রে আরো বেশি করে দেয়। এই ধরনের স্টাফ আছে। পুরা প্রাচীর ঘিরে ওর উপরে আবার একটা বন্দুক টন্দুক নিয়ে বসে থাকা লোক থাকতে পারে। এই যে পুরো কাজটা আবার জেলখানাটাকে মেনটেন করা, এই পুরাটা কিন্তু দায়িত্ব আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। জেল বলে আর একটা ডিপার্টমেন্ট আছে, জেলের টপ পজিশন, ওখানেও একটা ডিআইজি আছে। পুলিশের ডিআইজি, আইজি যেমন থাকে, আইজির আন্ডারে জেলের ডিআইজি, জেলের ডিআইজিটা সর্বোচ্চ জেলের পোস্ট, ওর আন্ডারে এবার এক আইজির আন্ডারে সব ডিআইজি। হচ্ছে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা। তাহলে কি হলো দেখেন, জাজের রোলটা হলো খালি আমার হেফাজত করবা তোমরা, আমি যাকে তাকে হেফাজত করতে বলছি, জেলখানা রাখতে বলছি, আমার কাজ হলো অতটুকু। এইবার তার মানে কি দাঁড়ালো দেখেন, জাজ তো যাদের রোলটা, আদেশটা দিয়ে কিন্তু খালাস, এই আদেশ বাস্তবায়নের দায়িত্ব কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের। খেয়াল করে, পুলিশটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার আন্ডারে? প্রধানমন্ত্রীর আন্ডারে। মাখায় হয়ে গেল না তাহলে ব্যাপারটা? তাহলে এইটা কেন করবো না যে জাজের আন্ডারে একটা জেলখানাওয়ালা হল? এইটা দয়া করে করবেন না, ওটাকে আলাদা রাখেন, কোনো অসুবিধা নেই তো। কিন্তু ওই যে জেলের যে আদেশটা, বিচারক যে আদেশটা দিয়েছে, এইটা মানতে বাধ্য থাকবে জেলার হোল জেল ডিপার্টমেন্টটা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? একেবারে মূল জায়গা হলো এটা। বিচারকের আদেশ যদি ভঙ্গ করে, এটা কঠোর শাস্তি দেওয়া হবে হোল জেল ডিপার্টমেন্টকে। কিন্তু একসঙ্গে দেখেন, জেলার বিচারক আসামিকে নিয়ে বাসা যাবে না, একজনকে দিবে রাখ। তার মানে জেলটা একদিক থেকে দেখলে বিচারকেরই অধীনের একটা হেফাজতখানা, আবার
ওই হেফাজতখানা চালানোর দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার পরিষ্কার হয়েছি, এখানে দেখেন কোন আলাদা আরেকটা রাষ্ট্র, আলাদা আরেকটা নির্বাহী বিভাগ তৈরি করা হয় নাই। নো, মানে এখন যদি তর্কতে যান যে জেল কি তাহলে নির্বাহী বিভাগের আন্ডারে নাকি বিচার বিভাগের আন্ডারে, মনে করে এরকম একটা তর্ক করতেছে, উত্তরটা কি হবে? উত্তরটা হবে বিচারক বলেছে তুমি ওকে হেফাজতে রাখবা এবং অমুক দিন আমার কাছে আবার ফিরে পৌঁছে দিবা, এবং এই যে আদেশ, বিচারকের আদেশ, এই আদেশ মানতে বাধ্য থাকবে এমন একটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের প্রতিষ্ঠান আছে। ক্লিয়ার? এখন এটার কিন্তু সেপারেশন অফ জুডিশিয়ারি। কিন্তু কেউ যদি দাবি করতে থাকে যে জেলখানাগুলোকে বিচারকের আন্ডারে আনতে হবে, তাহলে কেমন হবে? এই যে এই কাজটা করবেন না, এমন কোন সেপারেশন করবেন না যে এটা বিচারকের আন্ডারে একটা জেলখানা হয়ে গেল। আশা করি বুঝতে পারছি আপনাদেরকে। তো সেপারেশনের কথা বলে এমন একটা সেক্রেটারিয়েট বানা ফেলবেন না যেটা এই আইন মন্ত্রণালয়ের পাশাপাশি আর একটা মন্ত্রণালয়, মানে আর একটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এইটা করবেন না। একটা দেশে দুইটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ হয় না, একটা দেশে দুইটা শাসন ক্ষমতা হয় না। এই সাবধানতাটা খেয়াল রাখবেন। যা খুশি সংস্কার করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কখনোই এই দুটোকে মাথায় ফেলবেন না। স্বাধীন বিচার ব্যবস্থা বললা এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্ষমতার মধ্যে হাত ঢুকাই দিবেন না। দেখেন জেল চালায় তো পুলিশ, একদম পুরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা কন্ট্রোল করে, কিন্তু যাদের হুকুম সাপেক্ষে, যার যা হুকুম দিয়েছে ওটার উপরে কোনো কথা নেই, ওটার উপরে কোনো মাতবরি নাই স্বরাষ্ট্রমন্ত্রীরও নেই। এই কথাটা মাথায় রেখে সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে কথা বলবেন, চিন্তা করবেন, যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, কোনো অসুবিধা নেই। সোজা কথা হলো তাহলে কনক্লুশনে এক্সিকিউটিভ ব্রাঞ্চটা সরকার বর্জিয়ে দেখে, বা আম আদমিন ভাষায় সরকারের কোন বিভাগকে, তার ক্ষমতাকে ভাগ করে ফেলায় না। এর খানিক অংশ নিয়ে চলে গেছে বিচারকেরা, না এটা করবেন না। এর খানিক অংশ চলে গেছে বিচার বিভাগের হাতে, না এটা করবেন না। এটা করা যায় না। এক দেশে দুইটা সরকার বানাইলে বুঝতে পারেন কি হবে, একটা সরকারও কাজ করবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আজকে সকাল থেকে একটা চটকদারি খবর সমস্ত পত্রিকা হেডলাইন হয়ে গেছে। খবরটা হলো এক ক্লিক কম্পিউটারে ক্লিক করি না আমরা, এক ক্লিকই জামিন। সাংঘাতিক ব্যাপার, এক ক্লিক দিয়ে জামিন হয়ে যাবে। বাবারে বাবা, দেই করে নেচে উঠার মতন কথা তো। এটা একটা কাহিনী কি আসলে? না, এক ক্লিকে জামিন মানে বিচার আচার কিছু লাগবে না, এমনি ক্লিক দিলে জামিন হয়ে যাবে না, ওটা না। কি ওটা তারা বলতে চায় নাই। ওরা যেটা নিয়ে বলতে চাইছে তা হলো যে একটা কোর্টে আজকে আসামিকে উঠানো হয়েছে, জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে, আদালতের শুনানি হয়ে তার জামিন হয়েছে আজকে, ধরা যায়। এরপরে দেখা যায় যে সাধারণত হওয়ার কথা পুরনো ট্র্যাডিশন অনুযায়ী ও জেলখানে ফেরত যাবে। যখন ওই আসামিটা ফেরত যাওয়ার ওই দিনেই সন্ধ্যার মধ্যে 7টা বড়জোর তার জামিন হয়ে যাবে, যেহেতু নগদ কাগজটা আদালত থেকে আসার সময় নিয়ে আসছে। এই ট্র্যাডিশনটা ভাঙতে 8টা 10টা থেকে শুরু করে ওই দিন তো হয়ই নাই, পরের দিন হয় না, পরের দিন সন্ধ্যাবেলা হয়তো হয়েছে। এই ধরনের জটিলতা ওখানে আছে। প্রথম সমস্যা হলো ওই কাগজটা বের করা। রায়টা তো হয়ে গেছে, রায়ের কপিটা না, জাজ সাহেব এখন ওর কপি লেখে নাই, মুখে বলে এজলাস থেকে নেমে গেছে, উনি তো এখনো সই করেন নাই। এইসব কথা বলে বুঝতে পারেন ছেঁচড়া তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কত ধরনের মানুষকে গোল খাওয়ায়, পয়সা দিলে সাথে সাথে এনে দেয়। সেখান থেকে শুরু করে এবার কাগজটা হাতে পাইছে, হাতে পেয়ে সেটা এখন কে পৌঁছাবে আদালত জেল পর্যন্ত, এটা একটা ব্যাপার। যে পৌঁছাবে তারে পয়সা দিতে হবে, পয়সা না দিলে সে আগে যাইব না, পরের দিন সকালেও যাইতে পারে। এসব ঝামেলা আছে। এরপরে একটা রিয়েল ঝামেলা আছে। রিয়েল ঝামেলাটা হলো, ঝামেলাটা বেশি করে হয় যারা খুব মার্কা মারা আসামি, যাদের নামে একাধিক মামলা আছে। ফলে স্বভাবত এই জেল কর্তৃপক্ষকে একটু চেক করে দিতে হবে, তো তার নামে মামলা কি একটাই ছিল না আরো আছে? আরো মামলা আছে, কিন্তু ওগুলো নিয়ে যায় নাই। যেটা সহজে জামিন হবে ওটা আগে মুভ করছে, জামিন হয়ে গেছে, এখন বলছে জামিন হয়ে গেছে, আমরা ছেড়ে দাও। কিন্তু জেলখানা খেয়াল করে দেখে নাই, চেক করে নাই যে ওর নামে আরো 10টা মামলা আছে, একটা তো জামিন নাই, আমি কোনটা তো জামিন অযোগ্য। ফলে জামিনের কাগজটা আসলেই তাকে ছেড়ে দেওয়া যাবে না উইদাউট চেকিং। এই চেক করাটা জেল কর্তৃপক্ষের দায়। বিশেষ করে মার্কা মারা আসামিগুলার ব্যাপারে জেল কর্তৃপক্ষ কোনো ধরনের ঢিলা ঢালা কিচ্ছু শুনতে চায় না, ভালো করে চেক করে দেখতে চায়, এবং সেই জন্য একটা দিন লেগে যায়।
মূলত জেলের রায় হলে পরে, আদালতের রায় হলেই জামিন হওয়াটা দেরি হয়ে যায়, এগুলো কারণে। এত সব কারণ বললাম। এর ভিতরে ঘুষের একটা দিক আছে, এর ভিতরে একটা ওই যে আরো যা মামলা আছে কিনা তা চেক করার একটা ব্যাপার আছে। আসিফ নজরুল ইউনূসের শিষ্য হিসেবে উনিও চটকদারি দিয়া এইটা হেডলাইন বানিয়ে দিয়েছেন। কি জন্য না, এটা খুব সহজ। রায়টা সরাসরি ইন্টারনেটে যদি যায় অ্যাকাউন্টে, তো সভাপতি জাজ যখন সই করেছে বলে সিল ক্লিক করে দিল, ওইখানে জাজ করবে, জাজ করে সেক্রেটারি করবে, সেটা সভাপতি জেলখানা চলে গেছে, ওর কপি জেলখানা পাবে ডাইরেক্ট। এবার জেলার, এটা ইউজুয়ালি অ্যাসিস্ট্যান্ট জেলার এগুলো দেখাশোনা করে, জেলার নিজে করে না। তো অ্যাসিস্ট্যান্ট জেলার এটা দেখা যাবে, একটা অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট জেলার থেকে 4-5টা, আমার আমল তো 3-4টা ছিল, এখন নিশ্চয়ই আরো বাড়ছে। তো এরই একটা জেলারের, একটা অ্যাসিস্ট্যান্ট জেলারের কাজ থাকে এগুলো নিয়ে দেখা যায়। তাও নিজেরাও করে না, শিক্ষিত আসামি দেখলে, মাস্টার্স পাস করা আসামি দেখলে ওদের হেল্পার হিসেবে নিয়ে নেয়, তারাই কাজগুলা করে, জেলের ভিতর ইন্টারনাল কাজগুলো। তারা এবার চেক করার চেষ্টা করে। এই হচ্ছে বড় সময় লেগে যাওয়ার মূল কারণ হচ্ছে এই পার্টটা। এখন যেটা হলো এক ক্লিকে জামিনে, এটা নাই হইলো যে পার্টিকুলার যে কেসটা আছে ওটার বেলা জামিনের কাগজে জেলখানে পৌঁছে যেতে সময় লাগবে না, ফলে এই যে ঘুষ খাওয়ার রাস্তা বন্ধ। হিসেবে এটা একটা ভালো উদ্যোগ। এই গভর্নমেন্ট আসার পরে যখন বারে বারে ঘুষ, এই যে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পথে পথে বাধা দেওয়ার চেষ্টা করা, চান্দাবাজি নেওয়া, ইচ্ছা 2 টাকা দেন তাহলে ছাড়বো ফাইলটা, এগুলো যে কাহিনী, এগুলো সমাধান করার ইনশাআল্লাহ একটা ভালো পদ্ধতি নিয়েছিলেন, যে সবকিছু ডিজিটালাইজ করে ভালো। ফলে ওইটা পিয়ন পর্যন্ত যাইবো না, যে সই করছে সেই সই করার পরে এটা ক্লিক করলে ওটা চলে যাবে, কার কে কে এটা কপি পাইবো তাদের নিচে লেখা থাকে, ওই কাগজের নিচে লেখা থাকে কপি কার কাছে যাবে, এবং অটোমেটিক্যালি কপি তাদের কাছে চলে যাবে সই করা মাত্র। এই নিয়ম করতে বলছিলেন, সেটা অনেকদূর আগে এসে বুঝতে পারি সেটারই একটা পার্ট এটা, কিন্তু এটা শর্টকাট পথ আবার। কেন? একই সাথে যেই কাজটা করা যেত, যে আসামিটা একবার ঢুকলো, পরের বার যে আসামি ঢুকছে, ঢুকার আগে চেক করবে সাথে সাথে ওই নামে ওই আসামি নামে আগেকার মামলা আছে কিনা, তাহলে তো হয়ে গেল। তাহলে এবার একই নামে ওর কয়টা মামলা আছে সব জায়গায় থাকবে, তাহলে জেলখানার ওই সাব জেলারকে খুঁজে দেখতে হবে না ওনার নামে আরো মামলা আছে কিনা। ক্লিয়ার? এইটাই তো কম্পিউটারের কাজ, কম্পিউটার দিতে এই সুবিধা নিতে পারতাম। এখন এই পার্টটা তো করে নাই তারা, তো এখন এক ক্লিকে তো জামিন বানাইতেছে। ওনার আরো মামলা আছে কিনা এইটা চেক না করতে পারলে তো আসলে চাপ দেওয়া হবে জেলারকে। এক ক্লিকে বলছে আমাদের আসিফ নজরুল শাহ জামিন দেবে না কেন, হট্টগোল লাগাই দিতে মিছিল করতে পারেন, ইউনিসের কল্লা ছিঁড়ে খাবো বলতে পারেন, কিন্তু আলটিমেটলি কি এলো? তাহলে যতক্ষণ এটা তো সহজ ছিল, একই কাজ ছিল, যে আপনি ওই লোকের নামে আরো মামলা আছে কিনা, এইটা এখন কাগজ খুঁজে খুঁজে, ফাইল খুঁজে খুঁজে, এটা ম্যানুয়ালি করতে গেলে কি পরিমাণ ক্যাচালের জিনিস, মানুষ ভুল করে ফেলতে পারে, সেগুলোতে অ্যাভয়েড করে একটা উপায় বের করতে হতো। তাহলে একই সাথে ওই লোকের নামে আরো মামলা আছে কিনা সেটাও তো বের করে দেওয়া সম্ভব ছিল। এটাকে যদি ইনক্লুড করে দিতেন প্রজেক্টের মধ্যে, তাহলে এটাও সহজে বেরোতো। কারণ প্রত্যেকটা আসামি যখনই আদালতে এসে প্রথম সারেন্ডার করবে ম্যাজিস্ট্রেট কোর্টে, ওই তখন থেকে যে এন্ট্রি হবে, এই একই লোকের মানে নামটা আগে চেক করতে হবে প্রথমে, এই নামের, এই ঠিকানার, এই লোকটা, এই এনআইডি, এই লোকটার নামে আগে মামলা আছে কিনা, হয়ে গেল। আগে থাকলে ওইটার মধ্যে এন্ট্রি হবে নতুন মামলা, হয়ে গেল। আপনি সেগুলো না করে এই পার্টটা, এটা তো সবচেয়ে ক্লামজি পার্ট, সবচেয়ে জটিল অংশটা, এগুলো না করলে কি হবে, ওই এক ক্লিকেরটা এটা গল্প হিসেবে থেকে যাবে। জেলার কেসটা না থাকলেও বলতে হবে না ভাই ওটাও তো আমার দেখার দরকার, আরো মামলা আছে কিনা আমি না দেখে ছেড়ে দেবো। জেলার তো বলবে হয়তো সে ঘুষ খেতে চায় সাব জেলার, কিন্তু এরকম অজুহাত দিয়ে সে 3 দিন জামিন আটকে রাখছে, জামিন বাস্তবায়ন করছে না, এটাও তো হতে পারে। তাহলে কাজটা পুরোটা করতে গেলে এই পার্টটা রয়ে গেছে। এই পার্টটা না করে এগুলো নিয়ে ক্যাম্পেইন, প্রোপাগান্ডা, এটা খুবই অপরাধী কাজ হবে। আশা করি আমাদের আইন মন্ত্রণালয় আমার কথাটা বুঝবেন, মানবেন। এটা উইক লিখে লাভ নেই। দেখেন অলরেডি আমাদের আইনমন্ত্রী বলে বলাইছে বিচার বিভাগ, এটা হলো একটু আলাদা ইস্যু, কিন্তু বিচার বিভাগ কেন্দ্রিক। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় এই সরকারের সময়ই হবে। এই দেখেন আরেকটা